হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষাণ বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী। আজ কিষাণ বাণী অনুষ্ঠানে আমরা আলোচনা করব সমন্বিত চাষ বা ইন্টিগ্রেটেড ফার্মিং। এই ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের মধ্যে আমরা অনেক ধরনের চাষ করতে পারি, তবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব মাছের সাথে হাঁসের সমন্বিত চাষ পদ্ধতি। একটা যার পুকুর থাকবে সে তো পুকুরে মাছ চাষ তো করতেই পারবে, এবং মাছের সঙ্গে সে যদি হাঁস পালন করে বা হাঁস মুরগি পালন করে তাহলে কিন্তু সেটাও করা যেতে পারে। এবং এটা তো বুঝতেই পারছেন মাছের তো একটা প্রফিট আছেই, এবং হাঁস পালন করলে তারও একটা প্রফিট রয়েছে। তাহলে একসঙ্গে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা লাভের সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি পাবো। আমাদের এখন যে চাষ পদ্ধতি, সেই চাষ পদ্ধতিতে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিভাবে কম খাটনিতে, কিভাবে কম খরচে আমরা বেশি লাভ করতে পারবো। এই বিষয়টা কি মাথায় রেখে কিন্তু বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি কিন্তু আজকাল উঠে আসছে। তো আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ, ফিশারি সায়েন্সের মৎস্য বিজ্ঞানের উদয় নারায়ণ দাসকে। উদয়বাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার। নমস্কার। যে কথাটা বলছিলাম যে এখন তো আমাদের যে চাষ পদ্ধতি, সেই চাষ পদ্ধতি তো কিন্তু আগের থেকে অনেকটাই পাল্টে গেছে, এবং আমাদেরকে একটু বুদ্ধি করে কাজ করতে হচ্ছে যে কিভাবে আমরা চাষে লাভটা বেশি করতে পারবো, কিভাবে আমরা খরচটাকে কমাবো, এবং কিভাবে আমরা অল্প পরিশ্রমে আমরা কিন্তু বেশি প্রফিট করতে পারবো। এই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু আজকে আমরা সাথী ফসল হিসাবে চাষ করছি, আমরা সমন্বিত চাষ করছি, বিভিন্ন ধরনের চাষ পদ্ধতি এসছে। তো আজকে যেটা আমরা আলোচনা করব মাছের সাথে হাঁসের সমন্বিত চাষ পদ্ধতি। তো প্রথমে একটু আমরা জেনে নিই যে ইন্টিগ্রেটেড ফার্মিং বা সমন্বিত চাষ বলতে আমরা কি বুঝি। বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে এই সমন্বিত চাষ পদ্ধতির একটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বিশাল গুরুত্ব হয়ে দাঁড়িয়েছে। সমন্বিত চাষ পদ্ধতি মানে যখন আমরা দুটো আলাদা ধরনের চাষকে একই সঙ্গে একই জায়গার মধ্যে আমরা করি, এবং একটি চাষের আউটপুট বা যেটা বর্জ্য পদার্থ সেটা অন্য চাষের ইনপুট হিসেবে কাজ করে। এতে করে হয় কি, আমাদের যে বর্জ্য পদার্থ থেকে আমরা দ্বিতীয় অন্য ধরনের যে চাষটা আছে সেখানকার আমরা কিছুটা খরচা কমাতে পারি। আমরা আমাদের যে জায়গার সংকোচন হচ্ছে, চাষের জায়গার সংকোচনের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দুটো চাষকে একসঙ্গে করলে একই জায়গা থেকে আমরা বেশি পরিমাণ লাভ তুলতে পারি, এবং তার সাথে আমাদের চাষের যে খরচ, সেই চাষের খরচ অনেকটাই কমানো যেতে পারে। ইন্টিগ্রেটেড ফার্মিংয়ের মধ্যে আমি যদি পুকুরের সঙ্গে বিভিন্ন সমন্বিত চাষ পদ্ধতির কথা বলি, তার মধ্যে যেরকম আজকের যে আমাদের আলোচনা হাঁস, এটা খুবই একটা জনপ্রিয় সমন্বিত চাষ পদ্ধতি। এছাড়াও আমরা সবজির সঙ্গেও আমরা পুকুরের সঙ্গে সমন্বয় করে চাষ করতে পারি। অর্থাৎ আমরা পুকুর পাড়কে ব্যবহার করে পুকুর পাড়ে আমরা সবজি লাগালাম। পুকুর পাড়ের যেটা ভেতরের দিক, সেখানে আমরা লতানো জাতীয় যে সবজিগুলো আছে যেরকম পটল, দোদুল, ঝিঙে, এই ধরনের চাষগুলো করতে পারি। এতে করে হবে কি, আমাদের যে সবজি বাগানের যে অতিরিক্ত সার সেটা আমার পুকুরে চলে আসবে। পুকুরের জন্য আলাদা করে আমাকে কোনো সারের ব্যবহার করতে হবে না। আবার পুকুরের জল সবজি বাগানের সারে ব্যবহার করা হবে। এতে করে হচ্ছে কি, মানে দুটো যে মানে সবজিও উপকৃত হচ্ছে, আবার মাছ চাষও উপকৃত হচ্ছে। সেরকমই আমরা সমন্বিত চাষ পদ্ধতির বলতে ধানের সঙ্গে মাছ চাষ, ধানের ক্ষেতে যদি আমরা মাছ ছেড়ে দিই, সেটাও একটা সমন্বিত পদ্ধতির একটা খুব ভালো উদাহরণ। এবং তাতে করে হবে কি, যে ধানের যে বিভিন্ন ধরনের পোকাগুলো হয়, সেই পোকাগুলো মাছরা খেয়ে নেবে, এবং যাতে করে ধানের যে বিভিন্ন রোগ পোকার আক্রমণ সেটা অনেকটাই কমবে। এছাড়াও আমরা যেরকম বিভিন্ন পশুপালনের আরও অন্যান্য জিনিস, যেরকম ছাগলের সঙ্গে আমরা পুকুরে সমন্বিত পদ্ধতি করতে পারি, গরুর সঙ্গে করতে পারি,
তারপরে শূকরের সঙ্গেও আমরা করতে পারি। আমরা একটু বুদ্ধি করে আমরা যদি ঠিকঠাকভাবে এই চাষ পদ্ধতিকে ডিজাইন করি, আমরা যে কোনো কিছুর সাথেই আমরা সমন্বিত মানে মাছের সঙ্গে আমরা সমন্বিত চাষ পদ্ধতিতে করতে পারি। এবং মাছের সঙ্গে সমন্বিত চাষ পদ্ধতির আজকের দিন দাঁড়িয়ে আরেকটা বড় গুরুত্ব হলো জল। আমাদের যে কোনো চাষের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে জল। আর যদি কোনো চাষকে আমরা পুকুরের সঙ্গে ইন্টিগ্রেট করি, সেখানে আমরা জলের যোগান অর্থাৎ সেচের যোগান কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি। তাই এটা খুবই মানে জোর দিয়ে বলা যায়, মাছ চাষের সঙ্গে যে কোনো চাষের সমন্বিত চাষ পদ্ধতি অত্যন্ত লাভজনকও বটে, সেরকমই চাষের ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে। কি কি ধরনের আমরা সুবিধে পেতে পারি এই চাষ থেকে? যেরকম আজকে আমাদের যে আলোচনা, হাঁসের সঙ্গে মাছ চাষ, আমরা সকলেই জানি যে হাঁস মোটামুটি পুকুরে চরে। এবার এই পুকুরে চরার ফলে হাঁস পুকুরের যে বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন ধরনের যে পানা, যেরকম টোপা পানা, খুদি পানা, এই সমস্ত পানাগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এছাড়া পুকুরের যে সমস্ত গেঁড়ি গুগলি অথবা শামুক ঝিনুক হয়, সেগুলোকেও হাঁস নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। যার ফলে মাছ চাষের ক্ষেত্রে এগুলো আগাছা বা উইড হিসেবে আমরা পর্যালোচনা করতাম, যেটাকে হাঁস কিন্তু কন্ট্রোল করে নেয়। দ্বিতীয়ত, হাঁসের চাষের ফলে হাঁসের যে বিষটা বা মলমূত্র, সেটা জলে ধুয়ে পুকুরেই আবার আসে। যার ফলে পুকুরের যে সারের যোগান, সেই সারের যোগান সম্পূর্ণ হয়। যার ফলে পুকুরের যেটা উদ্ভিদকণা এবং প্রাণীকণা অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন, যেটা মাছের প্রাকৃতিক খাবার, সেই প্রাকৃতিক খাবারের ন্যাচারাল সোর্স হিসেবেও হাঁসের যে বিষটা সেটা কাজ করে। 3 নম্বর, হাঁসের একটা ভালো গুণ আছে যেটাকে বলে ডাবলিং বা নিচে মাটি খুঁড়ে খাওয়া। এই নিচে মাটি খুঁড়ে খাওয়ার ফলে নিচের মাটিটা অনেকটা আলগা হয় এবং পুকুরের নিচের মাটি থেকে অনেকটা পুষ্টি পদার্থ পুকুরে আসতে পারে। যার ফলে পুকুরেরও কিন্তু যে প্রাকৃতিকভাবে তার যে রেকিং বা গ্যাস জমে যাওয়া, সেগুলো দূর হয় এবং তার বিভিন্ন পুষ্টি পদার্থ পুকুরে আসার ফলে পুকুরের যে প্রোডাক্টিভিটি, সেটা অনেকটাই বৃদ্ধি পায়। তাছাড়া হাঁসের আরেকটা বড় ব্যাপার, সেটা হচ্ছে হাঁস চরার ফলে জলে প্রাকৃতিকভাবে ডিজলভ অক্সিজেন বা দ্রবীভূত অক্সিজেনের সঞ্চারণ ঘটে, যেটা মাছ চাষের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আর 5 নম্বর জিনিস হচ্ছে গিয়ে, যখন হাঁস পুকুরে চড়বে তখন মাছকে একটা তাড়া খাওয়াবে। এই মাছকে তাড়া খাওয়ানোর ফলে মাছের যে খাদ্য গ্রহণের চাহিদা, সেটা অনেকটা বৃদ্ধি পাবে এবং মাছের বৃদ্ধিও অনেকটাই ভালো হবে। তার মানে আমাদের যে মাছ চাষ করতে গিয়ে যে পরিচর্যার প্রয়োজন হয়, সেই পরিচর্যাটা কিন্তু অনেকটাই হ্রাস করে দিচ্ছে সেটাই। একদম। তার মানে একটা চাষের সঙ্গে আরেকটা চাষ সম্পূর্ণভাবে রিলেটেড হলে তবেই আমাদের চারিদিক থেকে লাভবান হব। কি ভাবে আমরা চাষ করতে পারি? আমরা প্রথম যেটা দরকার, যেহেতু আমরা হাঁসকে পালন করব, সেই জন্য হাঁসের ঘরের দিকে আমাকে প্রথমে ভাবতে হবে। যখনই আমি হাঁসের সঙ্গে মাছের সমন্বিত চাষ পদ্ধতিতে যাব, পুকুর পাড় হাঁসের ঘর করার জন্য সব থেকে ভালো জায়গা। এবারে আমরা অনেক সময় আমাদের জেলায় দেখি যে অনেক পুকুরের পাড় নেই, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। আমরা কিন্তু পুকুরের ধারের দিকে বা বাঁশকে পুঁতে আমরা কিন্তু মানে যেটা ফ্লোটিং ডাক হাউস কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি, ভাসমান ডাক হাউস, সেটা আমরা বানিয়ে ফেলতে পারি। এবার এই ডাক হাউস বানানোর জন্য আমরা যেগুলো আমাদের স্থানীয় যে সমস্ত মেটেরিয়াল আমাদের পাওয়া যায়, যেরকম বাঁশ বা পাটকাঠি, এগুলো দিয়ে আমরা কিন্তু হাঁসের ঘরকে বানাতে পারি। এবারে হাঁসের ঘর বানানোর জন্য আমরা একটা জিনিস খেয়াল রাখবো, যে এক একটা পূর্ণাঙ্গ পাখির জন্য মোটামুটি একটা হাঁসের জন্য 0.3 থেকে 5 স্কোয়ার মিটার জায়গা লাগে। তো আপনি যতগুলো হাঁস রাখছেন, সেই অনুপাতে আপনি যদি হাঁসের ঘর বানিয়ে ফেলতে পারেন, এবং এই হাঁসের ঘরটা চারিদিকটা কিন্তু মানে যাতে হাওয়া খেলতে পারে, সেই কারণে কিন্তু হাফটা আমাদের এই বাঁশ বা পাটকাঠি দিয়ে হবে এবং বাকিটা কিন্তু আমাদের ফেন্সিং দিয়ে আমরা কিন্তু রাখতে পারি, যাতে হাওয়া বাতাস ঠিকঠাক করে খেলতে পারে। এবং হাঁসের ঘরকে পরিষ্কার করার জন্য আমরা পুকুরের জলটা ব্যবহার করতে পারি, যাতে হাঁসের যে মলমূত্র বা বিষটা, সেটা যেন আমার পুকুরে গিয়ে আবার চলে যেতে পারে। এবং এই হাঁসের ঘরের একটা সাইডে আমাকে হাঁস যাতে নামতে পারে, সেই জন্য একটা পাটাতন দিয়ে রাখতে হবে, যাতে হাঁস যে জায়গা থেকে নামতে পারে। আর যদি আমাদের ঘরটা পুকুরের মাঝখানে বা যেরকম বলছিলাম ফ্লোটিং হাউস তৈরি করি, তাহলে আমাদেরকে আরেকটা পাটাতনের ব্যবস্থা করে রাখতে হবে, যাতে করে হাঁসের ডিম কালেকশন বা হাঁসকে খাবার দেওয়া, সেইগুলো যাতে আমি পাড় থেকে আরামসে করতে পারি। আর এবারে পুকুর হিসেবে আমরা যে কোনো পুকুরেই আমরা হাঁসের সঙ্গে মাছ চাষ করতে পারি, তবে একটু বড় পুকুর হলে চাষটা ভালো হয়। একটু বড় পুকুর বলতে আমরা মোটামুটি 2 বিঘা 3 বিঘা পুকুর হলে আমরা খুব ভালোভাবেই মাছের সঙ্গে হাঁস চাষ করতে পারবো। কিন্তু যদি আমরা খুব বড় পুকুর, কোনো বিল বা বাওড়ে আমরা যদি এই ধরনের চাষ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কিন্তু দেখতে হবে হাঁসটাকে আমি যেন একটা বন্ধনের মধ্যে, একটা জায়গার মধ্যে যেন আমরা হাঁসটাকে রাখতে পারি, সেই যেন পুরোটা ছড়িয়ে না পড়ে। ছড়িয়ে পড়লে তাহলে কিন্তু আশেপাশের জায়গা থেকে কুরশিয়াল এদের আক্রমণের একটা জায়গা থাকে।
কিন্তু পুকুরের ক্ষেত্রে সেই জিনিসটা হবে না, তো আমাদেরকে একটা ফেন্সিংয়ের প্রপার ব্যবস্থা করে রাখতে হবে। এই চাষের ক্ষেত্রে কি কি ধরনের হাঁসের পালন করা যেতে পারে, বা মাছের ক্ষেত্রে কি কি মাছ আমরা ফেলতে পারি? হাঁসের ক্ষেত্রে সাধারণত সবথেকে বেশি যে হাঁসটা ব্যবহার করা হচ্ছে বর্তমানকালে সেটা হচ্ছে কি খাকি ক্যাম্বেল। আমরা সকলেই জানি যে খাকি ক্যাম্বেল হাঁস খুব ভালো ডিম দেয়। মোটামুটি যদি ঠিকঠাকভাবে পালন করা হয়, মোটামুটি 6 থেকে 7 মাসের মাথা থেকে এই হাঁস ডিম দেওয়া শুরু করে, এবং যদি ভালোভাবে পালন করা হয় তাহলে এই হাঁস প্রায় 260 থেকে 280টা ডিম এক বছরে কিন্তু দিতে পারে। কিন্তু যদি মানে খুব ভালোভাবে পালন না করা হলেও যদি পালনে কিছুটা খামতি থাকে, এই হাঁস কাছাকাছি 200-র উপরে ডিম দিয়ে দেয়। এছাড়া আমরা যেটা আমাদের দেশি প্রজাতির হাঁস আছে সেই হাঁসও আমরা পালন করতে পারি। এছাড়া অনেক জায়গাতে ইন্ডিয়ান রানার আজকাল পালন করার একটা প্রবণতা বাড়ছে। তো এই 3টে হাঁসের প্রজাতিকে আমরা সমন্বিত চাষ পদ্ধতিতে পালন করতে পারি। মাছের ক্ষেত্রে আমরা যেটা সাধারণভাবে চাষ করে থাকি মিশ্র চাষ, অর্থাৎ 4টে প্রজাতির অথবা 6টা প্রজাতির যে মিশ্র চাষ, অর্থাৎ রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্প, সাইপ্রিনাস, এই যে মাছের একটা মিশ্র চাষের পদ্ধতি, এই মিশ্র চাষের পদ্ধতিতেই আমরা মাছ চাষ করব। কিন্তু একটা জিনিস আমাদেরকে মাছের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মাছের যে সাইজটা, যে মাছটা আমি স্টক করবো বা পুকুরে ছাড়বো, সে তার আকারটা যেন একটু বড় হয়, অন্তত যেন সেটা 100 গ্রামের আশেপাশে হয়। কারণ খুব ছোট মাছ হলে হাঁস কিন্তু সেটাকে ভুল করে খেয়ে নিতে পারে সেই মাছকে, কিন্তু বড় মাছের ক্ষেত্রে হাঁসের সেই সমস্যাটা আসবে না। এবং তাছাড়া আমরা মাছ চাষের ক্ষেত্রে যেটা সবসময় বলি যে পুকুরে বড় মাছ ছাড়ুন, এবং যাতে করে মাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে আপনাকে প্রফিটটা দিতে পারে। তো এই হিসেবে আমরা বড় মাছটাই সবসময় পুকুরে ছাড়ার ব্যবস্থা করব। এই যে হাঁস পালনের সঙ্গে আমরা মাছ চাষ করছি, এতে কি মাছের কোনো অসুবিধা হতে পারে বা হাঁসের কোনো অসুবিধা হতে পারে? যেমন ধরুন বিভিন্ন ধরনের রোগ, একটা প্রাণীর রোগ হতে পারে, যে রোগ সেটা মাছের মধ্যে হয়তো চলে যেতে পারে, বা এই ধরনের কোনো সমস্যা হতে পারে কিনা? না, এই ধরনের সমস্যা এখনো অবধি কোনো সেরকম কোনো রিপোর্ট নেই যে হাঁসের কোনো রোগ মাছের চলে যাচ্ছে। তবে কিছু কিছু সমস্যা হতে পারে, যেটা যদি একটু মিসম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা সঠিকভাবে না হয় তাহলে হতে পারে। যেরকম যদি পুকুরের ক্ষেত্রে বলি, হাঁসের বিষ্ঠা বা হাঁসের যে মল, সেটা আমার পুকুরে যখন যাচ্ছে সে কিন্তু একটা ভালো একটা জৈব সারের কাজ করে। তো সেক্ষেত্রে আমরা যদি আলাদাভাবে জৈব সার দিতে থাকি তাহলে কিন্তু আমাদের পুকুরে যেটা আমাদের প্ল্যাঙ্কটন ব্লুম বা শৈবালের আধিক্য, সেই শৈবালের আধিক্য দেখা যেতে পারে। যার ফলে আমার একসময় দেখা যাবে শৈবালের আধিক্যের ফলে পুকুরে গোটা শৈবাল একদম উপরে একটা ভালো রকম স্তর হয়ে গেছে বা ভর্তি হয়ে গেছে। এই একটা জিনিস আমার পুকুরের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর যেটা একটু আগে বলছিলাম যে ছোটো মাছ যদি হয় তাহলে ছোটো মাছের ক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে। আর হাঁসের দিক থেকে যদি দেখি, সেরকমভাবে হাঁসের যদি পরিচর্যাগুলো ঠিকঠাক করা হয় বা প্রপার টিকাকরণ করে রাখা হয়, যেরকম বিশেষ করে ডাক কলেরা বা ডাক প্লেগ, এই ধরনের রোগের যদি নিয়মিত টিকাকরণ করে রাখা হয় তাহলে আর কোনো সমস্যা আমাদের থাকছে না, আমরা কিন্তু আরামসেই চাষ করতে পারবো। খাবারের ক্ষেত্রে কি কি খাবার আমরা ব্যবহার করতে পারি? আচ্ছা, হাঁসের ক্ষেত্রে যেরকম একটু আগেই বলছিলাম আমরা যে হাঁস পুকুর থেকেই তার প্রাকৃতিক খাবার বেশ কিছুটা সংগ্রহ করে নেবে, এবং তার সঙ্গে কিছুটা সংগ্রহ করার সাথে সাথে আমাদেরকে কিছুটা খাবার তাকে দিতে হবে। সেক্ষেত্রে আমরা পোলট্রি খাবার এবং চালের কুঁড়ো, এইটাকে আমরা মিশিয়ে 2:1, অর্থাৎ 2 ভাগ চালের কুঁড়ো এবং 1 ভাগ পোলট্রির খাবার মিশিয়ে আমরা হাঁসকে খাওয়াতে পারি। এবং যে অতিরিক্ত খাবারটা আমার হাঁসের ক্ষেত্রে হয়ে যাবে সেটা কিন্তু আমরা পুকুরে ফেলে দিতে পারি, সেটা মাছের খাবার হিসেবেও অনেকটা ব্যবহার হয়ে যাবে। এবং যেহেতু হাঁসের সঙ্গে মাছের সমন্বিত চাষ হচ্ছে, তার ফলে পুকুরে প্রাকৃতিক খাবার, মাছের যে প্রাকৃতিক খাবার, কিন্তু সেটা আমরা অনেকটাই ভালোভাবে পেয়ে যাব। এবার তারপরেও যদি আমরা দেখি যে আমার দরকার পড়ছে, তাহলে সেক্ষেত্রে আমি আমার মাছের যে খাবার, যেটা বাজার থেকে কেনা দানা খাবারও আমরা কিনে খাওয়াতে পারি, অথবা যদি আমরা ঘরে খাবার বানিয়ে যেরকম হচ্ছে গিয়ে সর্ষের খোল এবং চালের কুঁড়োকে হাফ হাফ করে মিশিয়ে আমরা পুকুরে খাওয়াতে পারি। একটা আমার খোলের একটা সোর্স থাকবে, যেরকম বাদাম খোল বা সর্ষে খোল, যেটা আমার কাছাকাছি পাওয়া যায়। আরেকটা আমার যেটা সস্তায়, যেটা আমার কার্বোহাইড্রেটের সোর্স থাকবে, যেরকম চালের কুঁড়ো, গমের ভুসি, ভুট্টার গুঁড়ো, যেটা আমার সস্তা হবে, সেই জিনিসটাকে দুটোকে আমরা মিশিয়ে মাছকে আমরা খাওয়াতে পারি। সবশেষে যেটা একটু জানতে চাইবো, যে যদি কোনো কৃষক এটা করতে চায়, প্রাথমিকভাবে তাকে কোন কোন বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে? প্রাথমিক বিষয়ের মধ্যে প্রথম কথা, অবশ্যই চাষির, আমাদের যে চাষি বন্ধু এটা করতে চলেছে, অবশ্যই তার একটা, যেহেতু চাষি বন্ধু উনি, তাহলে তার একটা পূর্বলব্ধ একটা জ্ঞান থাকবে। হয় তিনি মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন, অথবা হয় তিনি হাঁস চাষের সঙ্গে যুক্ত ছিলেন। যদি আপনার মনে হয় যে কোনো একটা জায়গার হয়তো মাছ চাষের জ্ঞান আমার সেরকম নেই বা হাঁসের জ্ঞান সেরকম নেই, তাহলে আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে, আমাদের জেলায় 2টো কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, ওখানে যোগাযোগ করতে পারেন। আর হাঁস পালনের জন্য বিশেষ করে আপনারা আমাদের নিকটবর্তী যেটা পশু বিএলডিও অফিস বা ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা আর মাছ চাষের ব্যাপারে জানতে গেলে আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্র
অথবা আপনাদের নিকটবর্তী এফিওর সঙ্গে বা ফিশারি এক্সটেনশন অফিসারের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং একটা জিনিসে যেটা আমরা একটু বলি সেটা হচ্ছে গিয়ে, যদি আপনি হাঁস চাষের ক্ষেত্রে নতুন হন, তাহলে হাঁসের যে বাচ্চাগুলো, সে হাঁসের বাচ্চা ডে ওল্ড অর্থাৎ একদিনের বাচ্চাও পাওয়া যায়। আবার হাঁসের আরেকটু বেশি খরচা করলে সেই হাঁসের বাচ্চা আমরা 28 দিনেরও পেতে পারি। যদি আপনি নতুন হন তাহলে আপনি অবশ্যই 28 দিনে যে হাঁসের বাচ্চা সেইটার দিকে যান, তাতে করে আপনার যে হাঁসের মর্টালিটি সেটা কিন্তু অনেকটাই কম হবে। হ্যাঁ, হয়তো দাম একটু বেশি হবে, কিন্তু আপনার হাঁসের মরার হার কিন্তু অনেকটাই কমে যাবে। আর মাছের ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে বড় সাইজের যে একটু মাছ, সেই বড় সাইজের মাছকে পুকুরে আপনারা রাখুন বা পুকুরে ছাড়ুন, যাতে করে মাছটা 6 মাসের মধ্যে আপনি যে সাইজটা চাইছেন সেই সাইজটা যাতে সেটা পেতে পারে। অর্থাৎ আমি যদি চাই যে আমার পুকুরে যে মাছটা আছে সেটা আমি 1 কেজি সাইজের মাছ, 1 কেজি সাইজের আমি রুই মাছ তৈরি করবো, তাহলে অবশ্যই পুকুরে কিন্তু আপনি 300 থেকে 400 গ্রাম সাইজের মাছকে স্টক করুন, তাতে করে আপনার মাছটা 1 কেজি সাইজের প্রথম 6 মাসে কিন্তু সেটা 1 কেজি সাইজের কাছাকাছি চলে যাবে। এইটুকু খেয়াল রাখলেই আপনাদের মোটামুটি চাষ করা যাবে। এই চাষ করার জন্য সরকারি কোনো সুযোগ সুবিধা রয়েছে? অবশ্যই বর্তমান আর্থিক সামাজিক পরিস্থিতিতে সমন্বিত চাষ পদ্ধতির উপর সমস্ত সরকারি অফিসই গুরুত্ব দিচ্ছে। এ ব্যাপারে আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনাদের নিকটবর্তী বিএলডিও অফিস বা এফিও অফিসে যোগাযোগ করতে পারেন। আত্মা প্রকল্প থেকে এই ধরনের প্রযুক্তির উপরে ডেমনস্ট্রেশন করানো হয়। সেই সমস্ত ডেমনস্ট্রেশনে আপনারা অংশগ্রহণ করার জন্য বিএলডিও, এফিও অথবা এডিএ সাহেবদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও যদি আপনাদের এফপিসি থাকে বা ফার্মার্স প্রডিউসার কোম্পানি থাকে, তাহলে আপনারা এফপিসির মাধ্যমে বিভিন্ন সংস্থা যেরকম নাবার্ড এরকম ধরনের যারা সংস্থা আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে আপনারা বিভিন্ন সুবিধা পেতে পারবেন। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা মাছের সাথে হাঁসের যে সমন্বিত চাষ পদ্ধতি এই বিষয়ে আমরা আলোচনা করলাম। এটা তো শুনলেন যে আপনারা যদি এই বিষয়ে একটু ইন্টারেস্টেড হন যে চাষ করব, তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের যারা কৃষি আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা আপনার এলাকার যারা যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে সেখানে গিয়েও আপনারা পরামর্শ করে নিতে পারেন। তবে বলবো, এই চাষ পদ্ধতি কিন্তু অনেক লাভজনক এবং একসঙ্গে কিন্তু দুটোই চাষ করা যেতে পারে, 2 ধরনের চাষ করা যেতে পারে। একটা চাষের মধ্যেই মাছ, মাংস, ডিম আমরা 3টেই কিন্তু পেয়ে যেতে পারি। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা এতক্ষণ পেয়েছিলাম সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রমে অবস্থিত ধান্যগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ফিশারি সায়েন্সের উদয় নারায়ণ দাসকে। উদয়বাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। हर जोखिम से निकल कर फसल आए, सुरक्षित हो जाए। फसल बीमा से हर किसान अब आत्मनिर्भर हो जाए। संकट के समय प्रधानमंत्री फसल बीमा योजना किसानों के लिए वरदान है। अब सूखा पड़े या बाढ़ आ जाए कोई डर नहीं, अब ओले पड़े या कीट पतंगे फसल खा जाए कोई फिक्र नहीं, क्योंकि हमने लिया है प्रधानमंत्री फसल बीमा। बुआई से फसल कटाई तक हर जोखिम का दावा, न्यूनतम प्रीमियम पर अधिकतम भुगतान का वादा। योजना से हर साल जुड़ रहे हैं 5 करोड़ से ज्यादा किसान। अब आपकी है बारी। नजदीकी कृषि कार्यालय, सहकारी समिति, बैंक शाखा, अधिकृत बीमा कंपनी या जन सेवा केंद्र में स्वेच्छा से करा सकते हैं पंजीकरण। फसल बीमा पोर्टल या फसल बीमा ऐप द्वारा भी कराया जा सकता है पंजीकरण। प्रधानमंत्री फसल बीमा योजना, आपकी फसलों का संपूर्ण सुरक्षा कवच। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি শিল্পী সনজিৎ মণ্ডল। এই দুনিয়াতে কৃষ্ণের মতো 108টা নাম, ওগো প্রভু ঘোষ তোমার দুপায়ে 100 কোটি প্রণাম। এই দুনিয়াতে কৃষ্ণের মতো 108টা নাম, ওগো প্রভু ঘোষ তোমার দুপায়ে 100 কোটি প্রণাম। কেউ বা বলে সেনামি রে, কেউ বা বলে প্রণামি রে, আদর করে কেউ উপরি বলে সবাই তোমার গোলাম। এই দুনিয়াতে কৃষ্ণের মতো 108টা নাম, ওগো প্রভু ঘোষ তোমার দুপায়ে 100 কোটি প্রণাম।
মামা চায় না ধামা ধরার, হয় না দিতে তেল, ব্যাকডোরেতে কাজ যে করে বাহাতেরই খেল। বন্ধুরে মামা চাই না ধামা ধরার, হয় না দিতে তেল, ব্যাকডোরেতে কাজ যে করে বাহাতেরই খেল। পকেটে শুধু দাও না গুজে, পকেটে শুধু দাও না গুজে, টাকায় ভরা ওই কাম। এই দুনিয়াতে কৃষ্ণের মতো 108টা নাম। ওগো প্রভু ঘুষ তোমার দুপায়ে শত কোটি প্রণাম। স্কুলে যাও, অফিসে যাও, যাও না স্টেশন, হাসপাতাল কি মন্দিরে যাও, কিংবা যাও শ্মশান। বন্ধুরে স্কুলে যাও, অফিসে যাও, যাও না স্টেশন, হাসপাতাল কি মন্দিরে যাও, কিংবা যাও শ্মশান। উপরি কিছু না দিলে তোমার, উপরি কিছু না দিলে তোমার হবে না কোনো কাম। এই দুনিয়াতে কৃষ্ণের মতো 108টা নাম। ওগো প্রভু ঘুষ তোমার দুপায়ে শত কোটি প্রণাম। এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী সনজিৎ মণ্ডল। प्रधानमंत्री किसान मान धन योजना, मिलेगा पेंशन का सहारा, कृषक ना होगा बेसहारा, जुड़ेगा खुशियों से नाता, कटेगा सुख से बुढ़ापा, सुरक्षित होगा अन्नदाता, सुरक्षित होगा अन्नदाता। प्रधानमंत्री किसान मान धन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित और 60 वर्ष की आयु से 3000 रूपए मासिक पेंशन होगी सुनिश्चित। 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं। 18 से 40 वर्ष तक के किसान इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान। सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं और अपना निःशुल्क नामांकन कराएं। प्रधानमंत्री किसान मान धन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर। कृषि एवं किसान कल्याण मंत्रालय, भारत सरकार द्वारा जनहित में जारी। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জ ব্লকের মির্জাপুর গ্রামের একটা পোলট্রি ফার্মে। আর এই পোলট্রি ফার্মে দেখছি প্রচুর মুরগি রয়েছে, বাচ্চা মুরগি রয়েছে, আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন। তো যিনি এই মুরগি পালন করেন তার মুখোমুখি হয়েছি আমরা এই মুহূর্তে। তো একটু আসুন পরিচয় করে নিই। আপনার নামটা? কাউল ইসলাম। কাউল ইসলাম। কাউল ইসলাম। বয়স তো দেখে মনে হচ্ছে খুব কম। বয়স কত বছর? 24 বছর বয়স। এই বয়সে কি ব্যবসায়তে নেমে পড়েছো নাকি? হ্যাঁ। পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা বিএ পাস করেছি। গ্র্যাজুয়েশন কমপ্লিট। গ্র্যাজুয়েট হয়েছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। তো চাকরি বাকরির চেষ্টা করোনি? করেছো। কিন্তু হঠাৎ করে মুরগি পালনের দিকে এলে কেন? চাকরি বাকরির এখন হচ্ছে না, সেই জন্য ব্যবসা কিছু করতে হবে মানে সেই আশাতে। হ্যাঁ, মানে চুপচাপ বসে থেকে লাভ নেই, তাই তো? তো এই যে মুরগি পালন তুমি শুরু করলে, তো হঠাৎ করে তো শুরু করলে না, এর জন্য তো একটা প্রশিক্ষণের প্রয়োজন হয়েছে, তাই তো? তো প্রশিক্ষণ কি তুমি নিয়েছো? হ্যাঁ, প্রশিক্ষণ নিয়েছি আমি। প্রশিক্ষণ নিয়েছো? কোথায় নিয়েছো? কেবিকে থেকে প্রশিক্ষণ নিয়েছি। ভগবানগোলা যে কেবিকে থেকে, ওখান থেকে প্রশিক্ষণ কতদিনের নিয়েছিলে প্রশিক্ষণ? আমি ওখানে 10 দিনের ট্রেনিং করেছিলাম। 10 দিনের ট্রেনিং দিয়ে পোলট্রি ফার্ম শুরু করেছি। তো প্রথমে যখন শুরু করো তখন কতগুলো মুরগি নিয়ে শুরু করেছিলে? প্রথমে 1700 মুরগি নিয়ে শুরু করেছিলাম। 1700 মুরগি। তো 1700 মুরগির জন্য আর এখন কত রয়েছে মুরগি? এখন 2000 মুরগি রয়েছে। 2000 মানে 945 মুরগি রয়েছে। 2000 কাছাকাছি। তো আমরা যে পোলট্রি ফার্মটা দেখছি এটা তো লম্বা, প্রায় এল টাইপের ফার্মটা। তো কতটা স্কোয়ার মিটার এর? 2500 স্কোয়ার ফুট আছে আমার পোলট্রি ফার্মটা। 2500। তো এখানে কি ওই 2000-এরই ক্যাপাসিটি? হ্যাঁ, 2000-এর ক্যাপাসিটি বলতে 1800-এর ক্যাপাসিটি। শীতের জন্য আমরা বেশি নিয়েছি। একটু বেশি রেখেছো? হ্যাঁ, বেশি। আচ্ছা, বেশি রেখেছো। তো কতদিন ধরে করছো এটা? এটা আমি 1 বছর থেকে করছি। 1 বছর থেকে।
তো এর জন্য কি কোনো লোন টোন নিতে হয়েছে বা কোনো কিছু করতে হয়েছে? না, লোন টোন নিইনি আমি, হ্যাঁ। তবে এর জন্য সরকার অনেক সাবসিডি দিচ্ছে। সাবসিডি দিচ্ছে, হ্যাঁ। তো গোটাটাই কি কিন্তু লেয়ারের নিজে- জন্য, হ্যাঁ আমি নিজেই করেছি, লেয়ারের জন্য দিচ্ছে, ব্রয়লারের জন্য কোনো সাবসিডি এখন অবধি দিচ্ছে না সেরকম। আচ্ছা। কিন্তু আমরা ব্রয়লার পালন করি, তো আমরা সেরকম সাবসিডি কিছু পাইনি। তো আমরা যে এখন যে মুরগিগুলো দেখছি এখানে, তো এগুলো কত দিনের বাচ্চা? এগুলো 22 দিনের বাচ্চা। 22 দিনের বাচ্চা। তো যখন প্রথমটা নিয়ে আসো তখন কত দিনের মুরগির বাচ্চা নিয়ে আসো? ওটা 1 দিনের বাচ্চা থাকে, একদিনের সেদিনকে বাচ্চা। হ্যাশ ডেট থেকে আমাদের কাছে আসে প্রথম। নিয়ে আসে। কোথা থেকে নিয়ে আসো? এটা আমাদের বর্ধমান থেকে আসে। বর্ধমান থেকে। এটা কি কোনো কোম্পানির থ্রু দিয়ে না হ্যাঁ, এটা এমনি আমরা নিজে? কোম্পানির থ্রুতে করি। কোম্পানির থ্রু দিয়ে করো। তো ওরা কি কি সিস্টেমে করে, যে এই টাকা বাচ্চা যে নিয়ে এসছো সেই একদিনের বাচ্চা কত করে দাম? একদিনের বাচ্চার দাম 28 টাকা। 28 কোম্পানি 1 কিলো মুরগি তৈরি করতে আমাকে 800 টাকা খরচ দেবে। হুম। এর মধ্যে আমাকে 550 টাকা কুইন্টালে দিবে। 800 টাকা তৈরি করতে পারলে, তার থেকে কমে পারলে তার থেকে বেশি টাকা দেবে। বেশি টাকা দেবে। তো যখন এটা নিয়ে আসলে, নিয়ে এসে পরিচর্যাটা কি করলে ওই একদিনের বাচ্চাকে? একদিনের বাচ্চাকে প্রথমে আমরা বুডিংয়ে রাখি। বুডিংয়ে রাখার পরে সেটাকে 3 দিন অবধি বুডিংয়ে রাখি। ওটাকে বুডিং কয়লা, বলতে? বুডিং বলতে টিনের একটা সার্কেল বানানো হয় বা একটা প্লাস্টিকের পাইপ দিয়ে সার্কেল বানানো হয়। সার্কেল 5খানা বানানোর পরে তার ভিতরে 2000 বাচ্চা থাকে। 5টা বুডিং এর মানে ভিতরে জায়গাটাকে সংকোচন করে রাখো, ছোট জায়গা করে ছোট জায়গা করে রাখো, হ্যাঁ। দিয়ে তাতে ভালোভাবে পর্দা দিয়ে স্প্রে করে বাচ্চা ভরা হয়। তারপরে তাকে কয়লার হিট ফিট দিয়ে বাচ্চাটাকে মানে সতেজ করা যায়। তারপরে সেই বাচ্চা আস্তে আস্তে 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত শীতে হিট খায়। তারপরে আস্তে আস্তে বুডিং থেকে ছেড়ে দিই আমরা। ছেড়ে দাও। তো ওই সেই সময় কি কোনো প্রতিষেধক টিকা দেওয়া হয় বাচ্চা? হ্যাঁ, অবশ্যই। কি দেওয়া হয়? প্রথমে যেদিন বাচ্চা আসে সেদিন একটা ভ্যাকসিন হয়ে আসে। তারপরে আমরা ল্যাসোটা একটা ভ্যাকসিন করি 6 দিনে। 12 দিনে আমরা B2 কে ভ্যাকসিন করি। আবার 18 দিনে আমরা ল্যাসোটা ভ্যাকসিন করি। আমরা এর 3খানা ভ্যাকসিন আমরা করি, আর কোম্পানি থেকে একটা ভ্যাকসিন হ্যাচ থেকে হয়ে আসে। 4টে টোটাল ভ্যাকসিন দিয়ে তারপরে মোটামুটি কতদিন? আমি 40 দিন পালন করি। 40 দিন পরে কি কোম্পানি থেকে এসে মুরগি নিয়ে চলে যায়? কোম্পানির লোক আসে, কোম্পানির গাড়ি পাঠায়, সেদিনকে ফার্ম ওরা লিফটিং করে নেয় পুরো। তো 40 দিনে মোটামুটি কত ওয়েট কত হয় একটা বাচ্চার? শীতের সময় 2800 2900 3 কিলো অবধি হয়। 40 দিনে 2700 2800 হয়। আর গরমের সময় এমনি 2300 2400 2500 এরকম হয়। মানে গরমের সময় কি একটু কমে যায় নাকি? হ্যাঁ, গরমের সময় খাবার কম খায়, ওজনটাও কম হয়। শীতের সময় খাবারটা ভালো খায়, শরীরটা ওদের সুস্থ থাকে, ওই জন্য ওরা ভালো রেজাল্ট দেয়। বেশ, তোমার মুরগি পালন সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছে তাদের তরফ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।